স্বাগত আকিস-এম মুক্তবাগে, সাথে আছে আমি শোভন আরেফ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি এরকম যে শ্রম পরিবেশ ও প্রতিশ্রুতি। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য এবং শ্রম পরিবেশ বিষয়ক কিংবা জিএসপি সুবিধা বিভিন্ন বিষয় আজকে আমাদের আলোচনায় ঠাঁই পাবে। শুরুতে আলোচকদের সাথে পরিচিত হয়ে নিতে চাই। আছেন বিজিএম এর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, স্বাগত আপনাকে। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন, আপনাকেও স্বাগত। এবং আছেন ডক্টর আহসান এইচ মনসুর, তিনি পিআরআই পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক। যে বিষয়টি বলছিলাম শ্রম পরিবেশ ও প্রতিশ্রুতি, এই বিষয়টি বেছে নেওয়ার পেছনে একটি কারণ আছে। পোশাক রপ্তানিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে 1 পয়সাও শুল্ক দেয় না, এটা জানিয়েছেন দুদিন আগে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা একটি সেমিনারে। এবং তিনি বলেছেন যে বাংলাদেশ পোশাক রপ্তানিতে যে $800 মিলিয়ন শুল্ক দেয় বলে একটি ধারণা প্রচলিত আছে, সেটি সত্যি নয়, সেটি আসলে জিরো। এবং এটির প্রতি উত্তরে আজকে আমাদের বাণিজ্য মন্ত্রী বলেছেন যে মজিনার এই বিষয়টি কিংবা এই তথ্যটি সত্য নয়। এই বিষয় নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, শুরুতে আমরা প্রতিবেদনটি দেখে নিতে চাই। যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক সুবিধা নিয়ে আলোচনা সমালোচনা অনেক। বিভিন্ন সময়ে এই নিয়ে বিতর্কে জড়িয়েছেন ব্যবসায়ী ও রাজনীতিবিদরা। সোমবার এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা দাবি করেন বাংলাদেশ এক্ষেত্রে শূন্য শুল্ক সুবিধা পাচ্ছে। রাষ্ট্রদূতের এমন বক্তব্যকে মিথ্যাচার আখ্যায়িত করে জোর প্রতিবাদ জানালেন বাণিজ্য মন্ত্রী। আমি তার এই বক্তব্যকে অসত্য বক্তব্য হিসেবে চিহ্নিত করেছি, কারণ আমরা ডিউটি দেই। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক সহ বেশ কিছু পণ্য আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ক্রেতাদেরকে 16% পর্যন্ত শুল্ক দিতে হয়। এ কারণে মার্কিন বাজারে অন্য অনেক দেশের সাথে বাংলাদেশকে অসম প্রতিযোগিতায় লিপ্ত হতে হচ্ছে। জিএসপি ফিরে পাওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের শর্ত আরোপ এক ধরনের বাহানা বলে জানান মন্ত্রী। আমরা আমেরিকার সাথে বহুদিন দরবার করেছি আমাদেরকে ডিউটি ফ্রি, কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেস দেওয়ার জন্য, তারা আমাদেরকে দেয় নাই। বরং জিএসপি যেটুকু আমরা পেতাম পরিমাণে খুবই সামান্য। 2021 সালের পর বাংলাদেশের জন্য জিএসপির প্রয়োজন হবে না বলেও জানান তিনি। সেদিন বেশি দূরে নয়, কারোর কাছ থেকে আমাদের চাইতে হবে না, জিএসপি চাইতে হবে না। আনোয়ার আলম চৌধুরী পারভেজ, ব্যবসায়ী নেতা হিসেবে, বিজিএমএ সদস্য হিসেবে নিশ্চয়ই আপনাদের এখানে বলার কিছু আছে। আপনার কাছে আসবো, আগে যেতে চাই ডক্টর আহসান এইচ মনসুর আপনার কাছে। রাষ্ট্রদূত এবং আমাদের বাণিজ্য মন্ত্রী দুজনের পাল্টাপাল্টি এই বক্তব্য, আসলে মূল বিষয়টি কোনটি, সেই বিভ্রান্তি যদি আগে আপনি একটু দূর করতেন। না, বিষয়টি একটু বিভ্রান্তিকর, কারণ রাষ্ট্রদূতের যে স্টেটমেন্ট যে শুল্ক দেওয়া হয় না, আমার জানা মতে সেটা সত্য বলে প্রমাণিত নয় আমার জানা মতে। এখন যদি এটা উনি প্রমাণ করতে পারেন যে না আসলেই দেওয়া হয় না, তাহলে অবশ্যই সেটা আমরা মেনে নেব, কিন্তু আই থিঙ্ক এটা উনাকেই প্রমাণ করতে হবে যে এটা সত্য নয়। কারণ আমরা কিন্তু সবাই জানি মোটামুটি ভাবে যে বাংলাদেশ 14 থেকে 16% মতো দিয়ে আসছে এবং প্রায় $750-800 মিলিয়ন মতো এই খাতে আমরা দিয়ে আসছি সরকারি মার্কিন গত বছরই দেওয়া হয়েছে। হ্যাঁ, কাজে এটাই আমরা জানি বাস্তবতা বলে। উনি যদি অন্য কিছু বলতে চান ওনাকে সেটা প্রমাণ করতে হবে। 2012-তে বাংলাদেশ $732 মিলিয়ন আপনার তাদেরকে 2012 আছে এবং টোটাল এক্সপোর্ট ছিল 4.9 বিলিয়ন টু ইউএসএ। তো যেটা প্রমাণ করার দায়িত্ব উনারই। কাজে সেই দিক থেকে আমাদের বাণিজ্য মন্ত্রী মহোদয় যেটা বলেছেন সেটার যুক্তিসঙ্গত দিক আছে। তবে এটাও ঠিক যে এই ইস্যুগুলোকে পাবলিকলি ডিবেটেবল না করে এগুলোকে একটা সমঝোতার মাধ্যমে যদি আমরা হ্যান্ডেল করি, সেটা কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে অনেক দিক থেকেই আমি মনে করি যে ভালো ফল বয়ে আনবে আমাদের জন্য। এবং এই পাবলিক ডিবেটটা কিন্তু কোনো সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের জন্য, এটা আমাদের দিক থেকে শুধু না তাদের দিক থেকেও, এটা কোনো আমি একটা মার্কিন, এটা কি আমাদের বাণিজ্য মন্ত্রী এক ধরনের প্রোটেস্ট কিনা? যেটি অবশ্যই প্রোটেস্ট এবং ক্ষোভ, উনি একটা ক্ষোভ প্রকাশ করেছেন। কারণ এক ধরনের আমি বলবো যে অসহিষ্ণুতা আমাদের মধ্যে আসছে। কারণ বাংলাদেশ সরকার কিন্তু অনেক কিছু করছে, শ্রমিকদের ব্যাপারেও করছে, তারপরে বিল্ডিং ইন্সপেকশনের ব্যাপারেও করছে এবং অন্যান্য শর্ত পূরণের যথেষ্ট চেষ্টা করছে। সেই কারণে এক ধরনের ক্ষোভ
হয়ে যায় অনেক সময় যে আমরা করছি কিন্তু ওখানে শ্রোতা পাচ্ছি না, এবং মার্কিন কংগ্রেস কিন্তু যেভাবে হচ্ছে তাতে আরো মনে হয় না যে তারা খুব একটা এদিকে খুব একটা কর্ণপাত করার জন্য বসে আছে সেখানে। জি ধন্যবাদ। আমি একটু মিস্টার পারভেজ আপনার কাছে আসতে চাই। নন পেপার জিএসপি রিভিউ অব বাংলাদেশ, এইরকম একটি পেপার এটি হচ্ছে মার্কিন বাণিজ্য দপ্তর ইউএসটিআর অল্প কিছুদিন আগে প্রকাশ করেছে এবং কড়া করে বাংলাদেশ সরকার এবং একই সাথে বিজিএমএ নেতাদেরকে বলেছে। আমি একটু পড়ে শোনাতে চাই। তারা বলেছে যে শ্রম পরিবেশ নিয়ে ট্রেড ইউনিয়ন কর্মীদের কার্যক্রমকে যেভাবে রাষ্ট্রদ্রোহমূলক বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কর্মকাণ্ড বলে প্রচারণা চালাচ্ছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজিএমএ নেতারা, তা শ্রম বান্ধব নয়। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা বাংলাদেশের শ্রম পরিবেশ সুরক্ষায় ভয়ঙ্কর প্রভাব ফেলবে। জিএসপি নিয়ে এত আলোচনা হচ্ছে, এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। না, ধন্যবাদ। আসলে হোল জিনিস কিন্তু একটু পলিটিক্যাল প্রেশার, আর সেকেন্ড হলো যে আমাদেরও কিছু দুর্বলতা রয়ে গেছে। যে বাংলাদেশ যখনই কোনো নেগেটিভ কিছু হয়, যেমন ধর একটা কথার কথা যে রানা প্লাজা একটা দুর্ঘটনা ঘটছে এবং এই দুর্ঘটনা আমরা সবাই কিন্তু অ্যাকসেপ্ট করছি। আমাদের সবখানে আমরা যত পত্রিকা আছে, ইলেকট্রনিক মিডিয়া আছে, ইভেন আপনার বুদ্ধিজীবী থেকে আরম্ভ করে আমরা সবাই কিন্তু এটা নিয়ে সেমিনার, নানান রকম ডিসকাশন, পাবলিসিটি যতটুকু করার এই জিনিসগুলি কিন্তু আমরা করেছিলাম। এখন এর পরবর্তী রেজাল্টটা কি? অ্যাকর্ড, অ্যালায়েন্স এবং গভর্নমেন্টেরও কিন্তু তড়িৎ গতিতে ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট করা ওদের সাথে, যাতে করে জিনিসগুলি আমরা ওভারকাম করতে পারি। ইন্সপেকশন করার জন্য সুযোগ করে দিয়ে দেওয়া হয়েছে। আইএলওর সাথে গভর্নমেন্ট নিজেও ইন্সপেকশন শুরু করেছে। এই যে কাজগুলি যে হচ্ছিল, কাজগুলিও কিন্তু এবং প্রত্যেকটা অর্গানাইজেশন, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি সবাই কিন্তু খুব উদ্গ্রীব এবং তারাও কিন্তু খুব প্রোঅ্যাক্টিভলি এটাতে পার্টিসিপেট করেছে। কেউ কিন্তু না বলে নাই, ইয়েস হোক, চেকিং হোক, কি লাগবে, আচ্ছা আমরা সেটাও ইনস্টল করি, হ্যাঁ আমরাও ইমপ্লিমেন্ট করব, কারণ ব্যবসা করতে গেলে ইট ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা আমাদের দেশের এই নেগেটিভ ইমেজকে ওভারকাম করব। এবং ইন্ডাস্ট্রি করেছে, সরকার করেছে, সবকিছু হয়েছে, কিন্তু এরা পাবলিসিটি কিন্তু হয় নাই। পাবলিসিটিটা যেমন আমাদের মিডিয়াগুলি করার দরকার ছিল, পজিটিভ পাবলিসিটি। এক্স্যাক্টলি, এই যে পজিটিভ, যে এই যে আজকে বিল্ডিং গুলি যে হলো, আমি খুব আশ্চর্য হয়েছি। আমি যখন সেপ্টেম্বর মাসে শুনি যে আপনার সাথে আবার কথা হয়েছিল, আপনারাও জানেন না যে বাংলাদেশে কয়টা ফ্যাক্টরি অ্যাকর্ড এবং অ্যালায়েন্স ভিজিট করেছে এবং কয়টা ফ্যাক্টরিতে সমস্যা পেয়েছে। মাত্র 10টা বিল্ডিং, 22টা ফ্যাক্টরি, উইচ ইজ নট ইভেন এ 2% অফ টোটাল গার্মেন্টস ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি। এবং এই ইনফরমেশনটা পর্যন্ত আমাদের আপনাদের কাছেও কিন্তু ছিল না, অথচ ইন্সপেকশন শুরু হয়েছে কিন্তু মার্চ মাসে। এখন আপনাদের মতন জার্নালিস্টদের কাছে যদি না থাকে, তাহলে আমাকে কিন্তু ধরেই নিতে হবে যে এই ইনফরমেশনগুলি আমরা কেউই ঠিক মতো দিতে পারি না। এখানে কিন্তু আমার বিজিএম এর কথা যদি বলেন, বিজিএম ইজ অলসো রেসপন্সিবল। এখানে যদি সরকারের কথা বলেন, ইয়েস সরকারও কিন্তু রেসপন্সিবল। কেন? বিকজ ইমেজ যখন যায় তখন হোল কান্ট্রি ইমেজ চলে যায়, খালি একটা সেক্টর না, কিন্তু হোল দেশের। এবং যখন ইমেজটা গড়তে হয় তখন সবাইকে মিলে কিন্তু গড়তে হয়, এবং সেটার জন্য কিন্তু পাবলিসিটি ইজ ইজিয়েস্ট ওয়ে। আর যেখানে আমাদের অ্যাকশন আছে, আমরা করছি, এই জিনিসগুলো আমরা তুলে ধরতে পারিনি। এবং এটা খুব সারপ্রাইজিং, যখন এই মাননীয় মন্ত্রী, বিজিএম এর সভাপতি, ওরা রিসেন্টলি আমেরিকাতে যায়, আপনারা শুনে খুব আশ্চর্য হবেন যে এমন সব ইনফরমেশন ওদের কাছে প্লেস করা হয় যে বাংলাদেশ আসলে কোনো কাজই করে নাই, বাংলাদেশ ওয়ার্কার নিয়ে যা ইচ্ছা তাই করে, এই ধরনের একটা নেগেটিভ, বাংলাদেশ বিল্ডিং টিল্ডিং মানে সবই শেষ। অথচ ওনারা যখন পেপারগুলি প্রেজেন্ট করলো, যখন বলল তোমরা আমাকে আইডেন্টিফাই করে দাও তো কোন ফ্যাক্টরিতে এই ধরনের ওয়ার্কার এই ধরনের কমেন্ট করছে, তখন কিন্তু আর তারা সেগুলি কোনো আনসার দিতে পারে না। তার মানেটা হলো যে একটা যে কেউই হোক, যখন কেউ যখন ভালো করে, স্পেশালি ইন্টারন্যাশনাল মার্কেটে, যাদের ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ থাকেই, কিন্তু ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ কিন্তু সব চেষ্টা করবে এটাকে এই কম্পিটিশন থেকে আমাকে সরায় দিতে। এখন যারা কম্পিট করতেছে তাদের রেসপন্সিবিলিটি হলো ওরা যাতে এই সুযোগটা না নেয় সেই ধরনের প্রক্রিয়াগুলি কিন্তু চালানো। আমেরিকার মতো সেখানে কিন্তু আমি মনে করি অ্যাম্বাসিগুলির একটা বিরাট ভূমিকা ছিল।
এমবাসি কিন্তু সেই ধরনের ইনফরমেশন গুলি সাথে সাথে কিন্তু দেয় নাই, আর যখন শুনতেছে তখন ওটা যে কাউন্টারেক্ট করবে বা বিজিএমএ কে নিয়ে যে ইয়া করবে সেটা কিন্তু হয় নাই। এবং বিজিএমএও আমি কিন্তু আমাদের অ্যাভয়েড করছি না আমাদের রেসপন্সিবিলিটি। হোয়াট আই সেড দ্যাট আমরা সামহাউ রাদার আমরা কিন্তু বোধহয় প্রচার করতে, ভালো জিনিসেরও প্রচার করতে বোধহয় খুব এই বিমুখ মানে লাজুক হয়ে যায় বোধহয়। ইভেন আই সেড ইট যে আমার মিডিয়া ভাইরা ওরাও তো এখন পর্যন্ত কিন্তু ওইভাবে পাবলিসিটি করে নাই যেইভাবে ফ্যাক্টরি যখন ধসে পড়ে গেছে পাবলিসিটি করেছে। আপনি বলেন তো দেখি আপনারা না, এটা ঠিক পাবলিসিটি না, এটা মনে হয় মানে যেটা ফ্যাক্টস হচ্ছে মিডিয়া সেটিকে তুলে ধরে সাধারণত। না কিন্তু এবং মানে পজিটিভ পাওয়া দরকার। পজিটিভ বিষয়টা নিশ্চয়ই আপনাদেরও একটি দায়িত্ব আছে বলবার, সরকারেরও দায়িত্ব আছে বলবার। আমরা তো সেটাই প্রচারণা করি। বিজিএমএর রেসপন্সিবিলিটি এবং আপনাদের না, আমি কিন্তু বলছি যখন দেশের জিনিস হয়ে যায় ইট ওয়াজ এ ক্রাইসিস ফর দ্য হোল নেশন। কিন্তু আজকে রানাপাজের কথা যদি বলা হয় এটা কিন্তু দেশের জন্য একটা ক্রাইসিস হয়ে গেছে। যে যার জায়গায় কিন্তু সেটা করতে হবে। আমার মনে হয় আমরা সেই জায়গায় পারফর্মটা ঠিক মতো করতে পারি নাই, যে কারণে ওরা নানান কায়দায় কিন্তু আমাদেরকে মানে ওরা এক সাইডে ওয়ান সাইডেড ইনফরমেশন পাচ্ছে। সেই ইনফরমেশন যখন ওয়ান সাইডেড হয়ে যায় আরেক সাইডের যখন ইনফরমেশন পায় না তখন কিন্তু ধরে নেয় যে এটাই বোধহয় রাইট। এবং আমি যেটা আপনি বারবার বলছি যে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ কিন্তু কাজ করছেই, সেটা কিন্তু তারা কিন্তু চেষ্টা করবেই বাংলাদেশ থেকে জিনিসগুলি যাতে মানে বাজার জায়গায় সরে যেতে। আজকে বেনিফিশিয়ারি কারা? হু আর দ্য বেনিফিশিয়ারি? বাংলাদেশে এক্সপোর্টে যদি ডিফিকাল্টিজ হয় বেনিফিশিয়ারি কারা? আমরা কিন্তু আপনি কিন্তু আপনি এখন জানেন যে বেনিফিশিয়ারি কারা। কোন এন্টারপ্রেনার কখনো কিন্তু চাবে না তার ইন্ডাস্ট্রি থেকে অর্ডার অন্যখানে চলে যান। আজও আমি তো মনে করি যে আজও আমার মনে হয় আমাদের কতগুলি পজিটিভ স্টেপগুলি নেওয়া উচিত। আজকে যে মাননীয় বাণিজ্য মন্ত্রী ওনার যে ফ্রাস্ট্রেশনটা শো করছে, ইট ইজ আউট অফ হিজ ফ্রাস্ট্রেশন। এই আমেরিকার কথাই যদি আমরা আজকে আসি, দেখেন না দোহা রাউন্ডে ডব্লিউটিও দোহা রাউন্ডে ইনস্টিটিউশনাল ফর্মে মাল্টি ট্রেড এগ্রিমেন্ট হয়, যেখানে ক্লিয়ারলি মেনশন করা হচ্ছে যে এলডিসি কান্ট্রিগুলিকে ডেভেলপ কান্ট্রিগুলি ডিউটি ফ্রি অ্যাক্সেস দিবে অল দ্য প্রোডাক্ট। এটা হলো এক। সেকেন্ড হলো যদি ফেসিং ডিফিকাল্টিজ, যেসব ডেভেলপ কান্ট্রি ফেসিং ডিফিকাল্টিজ সাম অফ দ্য প্রোডাক্ট হতে পারে, তাহলে মিনিমাম 97% প্রোডাক্ট তারা কিন্তু ডিউটি ফ্রি দিবে এবং 3% বাই 2007 এর মধ্যে ওগুলিও তারা ডিউটি ফ্রিতে আসবে। ইউরোপিয়ান কান্ট্রি ইউ যারা তারা কিন্তু বাংলাদেশকে অ্যাকসেপ্ট আর্মস সব আইটেমে কিন্তু ডিউটি ফ্রি দিয়েছে। নট অনলি দ্যাট, ইভেন সুইজারল্যান্ড আসছে, এই ধরনের কান্ট্রিগুলো আসছে। যদি তাকায় দেখেন আমেরিকা কিন্তু দেয় নাই। হোয়াট দে ডিড ইউএসএ, তারা 8,000 কাগজে কলমে তারা শো করতেছে, ইয়েস ইট ইজ ট্রু, 8,028টা প্রোডাক্ট দে হ্যাভ গিভেন এ ডিউটি ফ্রি টু বাংলাদেশ। সেটার মধ্যে টেক্সটাইল আর গার্মেন্টস নাই, যেটা হলো আমার মেজর আইটেম। হ্যাঁ, আর একজন দর্শক আছেন টেলিফোনে, তার প্রশ্নটি নিতে চাই। দর্শক পরিচয় দিয়ে আপনি প্রশ্নটি করতে পারেন। আমি সাধারণ কবি। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আজকে তিনজন অতিথিতে ওনারা নিজ ক্ষেত্রে অসামান্য অবদান রাখছেন। দেখ, আমার প্রশ্ন হচ্ছে আনোয়ারুল আলম সাহেবের কাছে যে আপনারা তো শত প্রতিকূলতার মাঝেও রেমিটেন্স এনে আমাদের অর্থনীতি টাকাটাকে সচল রাখছেন আর কর্মসংস্থানের ব্যবস্থা করতেছে। প্রশ্ন হচ্ছে যে জিএসটি দরজা বন্ধ এখনো খোলার কোনো লক্ষণ নেই, এটা কি আমাদের মতো দেশের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা? জি, ধন্যবাদ প্রশ্নের জন্য। প্রফেসর আসবো আপনার কাছে, আপনি নিশ্চয়ই এই প্রশ্ন উত্তর দিবেন। অধ্যাপক ডক্টর কামাল উদ্দিনের কাছে যেতে চাই। যে বিষয়টি এখন দাঁড়িয়েছে, আমরা যে প্রতিবেদন দেখে আজকে শুরু করলাম, এটি কি যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটিকে কি শীতলতার দিকে নিয়ে যাচ্ছে কিনা, সেটি আপনার প্রশ্ন। কারণ 5 জানুয়ারি নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের একটি কূটনৈতিক টানাপোড়েন ছিল নিঃসন্দেহে। নির্বাচন পরবর্তীতে সেটি এক ধরনের দৃশ্যমান উন্নতি হচ্ছিল। এই ইস্যুতে আবার সম্পর্কটি কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ। আমি মূলত বিজনেসের ছাত্র, তো ওনারা গার্মেন্টস শিল্প সম্পর্কে ভালো জানেন। তবে আমি একটু বলি যে গার্মেন্টস এর যে ন্যূনতম মজুরি নির্ধারণ হয় সেটা সরকারের একটি ন্যূনতম মজুরি বোর্ড আছে। তো সেখানে আমি নিরপেক্ষ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলাম লাস্ট টাইম, যেখানে আমাদের বিজিএম এর সদস্যরা ছিলেন, আমাদের শ্রমিক পক্ষের সদস্যরা ছিলেন, এবং ওই সময় আইএলওর পক্ষ থেকে আমি আমাদের যারা প্রতিযোগী দেশ কাম্বোডিয়া এবং আপনার ভিয়েতনাম, পরবর্তী থাইল্যান্ড
এই জায়গাগুলো আমরা মূলত গার্মেন্টস ইন্ডাস্ট্রি দেখে আসছিলাম। তো আমি সেই বিষয় নিয়ে পরে কথা বলবো। আপনার এখনকার প্রশ্নে যেটা বলবো যে আমি মূলত ইন্টারন্যাশনাল বিজনেসের ছাত্র, তবে ঠিক দেশের ভিতরে বিজনেস করতে গেলে যেমন কাস্টমার্স এবং যারা ধরেন প্রডিউসার এই ধরনের রিলেশনশিপ, ইন্টারন্যাশনাল বিজনেসে আসলে ইন্টারন্যাশনাল বিজনেসের আগেই বলতে হয় ইন্টারন্যাশনাল পলিটিক্স। কারণ দুইটা সভরিন কান্ট্রি অথবা মোর দেন 2 কান্ট্রিজ আর ইনভলভ ইন বিজনেস, প্রত্যেকটা দেশে যার যার ইন্টারেস্ট আছে। সুতরাং শুধু বিজনেস থিওরি দিয়া আপনি এই ইন্টারন্যাশনাল বিজনেস ইউ ক্যানট এক্সপ্লেন। যেমন ধরেন আমি একটু ভিন্ন আঙ্গিকেই বলবো, এই যে আরব বসন্ত বা আরব স্প্রিং এই ওয়ার্ডটা বলা হচ্ছে যেমন 8-9 দিক থেকে প্রথম শুরু হলো, যে কিছু শাসক পড়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা আপনি তিউনিসিয়াই বলেন আর ইজিপ্টই বলেন। তো এই আরব স্প্রিং এই ওয়ার্ডটা কারা দিল? এটা নর্মালি ওয়েস্টার্ন কান্ট্রি, আমরা যদি মেইনলি বলি যে আমেরিকানরা। হ্যাঁ, তো সেখানে কি তারা বললো যে তাদের যেগুলো বলা হয় যে রুল অফ ল, গণতন্ত্রায়ন, মানবাধিকার ইত্যাদি ইত্যাদি। তখন বসন্ত খুব ভালো, আমরা বাঙালিরা মনে করি বসন্তের সময় তো বেশ আমি ভালো ঘুমাতে পারি, রেস্ট নিতে পারি। তো এখন দেখুন তো আরবে কি আসলে বসন্ত আছে এখন? হোয়াট ইজ হ্যাপেনিং? সেখানে আইএসআই তৈরি হয়েছে, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। সেই আমি কেন এই কথাটি বলছি যে যখনই ওয়েস্টার্ন কান্ট্রি কোন একটা জায়গায় ইনভলভ হয় তাদের স্লোগানটা এরকম থাকে, অত্যন্ত মিষ্টি স্লোগান। সেই সাদ্দামকে সরানোর সময় দেখেন ফ্রিডম অফ ইরাক ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তাদের সেখানে আপনার ইন্টারেস্ট আছে। না হলে ইসরায়েলি তো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, সেখানে কথা না, কিন্তু ওইখানে কেন? সৌদি আরব তো গণতন্ত্র নাই, তাদের সাথে ভালো সম্পর্ক আছে। অর্থাৎ তাদের আপনার ইকোনমিক ইন্টারেস্ট এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আপনি যে অয়েল রিজার্ভ, যেটা তাদের খুবই দরকার ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য যা যা দরকার সেভাবেই করে। আমি এই কথাটা এই জন্যই বলছি, এখন যখন আপনি বাংলাদেশে জিএসপি নিয়ে কথা বলবেন, শুরুতেই সেখানে আসতে হবে যে আমাদের রিলেশনশিপ অবশ্যই ইম্পর্টেন্ট। এবং আমি মনে করি যে এখানটায় যতটা না ইকোনমিক ইন্টারেস্ট, তার থেকেও পলিটিক্যাল ইন্টারেস্ট মোর ইনভলভ। যেমন আমরা শিক্ষক হিসেবে তথ্য নিয়ে কথা বলি, মানে একটু আগে আমাদের মন্ত্রী সাহেব যেটা বলছেন এটাই ঠিক। 2012 বাংলাদেশ $732 মিলিয়ন আপনার টেরিফ দিয়েছে, সেখানে আমরা $4.9 বিলিয়ন এক্সপোর্ট করছি। এবং আমার কাছে আরো তথ্য আছে, যদি আপনি 2013 দেখেন, সেখানেও আমাদের যে টোটাল তাদেরকে 0 থেকে 32% কোন কোন ক্ষেত্রে, এবং সেটা হচ্ছে আপনার $562 মিলিয়ন আমরা তাদেরকে টেরিফ দিয়েছি, আমরা এক্সপোর্টও করছি। এর একটা অন্যতম, সুতরাং আপনি এমনিতে যে জিএসপি চলে গেল, এটার আসলে ইকোনমিক ইমপ্লিকেশন ওনারা আরো ভালো বলতে পারবেন, এতটা বেশি না। কারণ আপনার জিএসপির যে হিস্ট্রি আমরা যদি বলি 1960 থেকে শুরু হয়েছে, সেটা পর আনকার্ড, পরবর্তীতে গ্যাট, এবং এটা ডেভেলপিং কান্ট্রিজ কিছু হেল্প করার জন্য। কিন্তু এটাকে অনেক ক্ষেত্রে আপনার পলিটিক্যাল অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। এই বিষয়টি নিয়ে ডক্টর কামাল অনুমতি চাচ্ছে যে বিস্তারিত আলোচনা করবো, একটি বিরতির পর ফিরে এসে আপনার কাছে ফিরবো। ডক্টর, আমরা দর্শক আলোচনা করছি শ্রম পরিবেশ এবং প্রতিশ্রুতি নিয়ে, নিশ্চয়ই সাথে থাকবেন।